শুধু বিড়াল দেখিয়ে কি কোনো যুদ্ধ জয় করা সম্ভব? অসম্ভব মনে হলেও ঠিক এভাবেই জয় পেয়েছিলেন একজন পারস্য সম্রাট। 525 খ্রিস্টপূর্বাব্দ পেলুসিয়ামের যুদ্ধ হয়েছিল পারস্য সম্রাট ক্যাম্বাইসেস এবং মিশরীয়দের মাঝে। ক্যাম্বাইসেস জানতেন যে মিশরীয়রা বিড়াল পছন্দ করে, বিড়ালকে পবিত্র মনে করে এবং তাদের দেবতার প্রতীক হিসাবে গণ্য করে। এ কারণে তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে তার সৈন্যদের ঢালের সামনে একটি করে জীবন্ত বিড়াল বেঁধে দিলেন এবং সেই বিড়াল দেখে মিশরীয়রা তাদের পবিত্র এবং দেবতার প্রতীককে আঘাত করতে না পেরে তারা আত্মসমর্পণ করলো এবং ঠিক এভাবেই ক্যাম্বাইসেস বিনা রক্তপাতে জয়লাভ করলো মিশরীয়দের বিরুদ্ধে। এবং এভাবেই প্রতিপক্ষের বিশ্বাস, আবেগ এবং চিন্তাকে কাজে লাগিয়ে যে যুদ্ধ করা, সেটিকেই বলা হয় মনস্তাত্ত্বিক যুদ্ধ। অত্যাধুনিক ট্যাঙ্ক, উচ্চগতির ব্যালিস্টিক মিসাইল কিংবা ড্রোন হামলা, এগুলোর বাইরে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যে যুদ্ধ, সেটি হয় কোনো বিতর্কিত সীমারেখায় নয়, বরং আপনার আমার মস্তিষ্কে। ঠিক এভাবেই এটিকেই বলা হয় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এখানে কোনো ট্যাঙ্কার, কোনো বাংকার ব্লাস্টার প্রয়োজন হয় না, কোনো ড্রোনের প্রয়োজন হয় না, কিন্তু শত্রুর বিরুদ্ধে জয়লাভ করা যায়। মনস্তাত্ত্বিক যুদ্ধে সরাসরি সশস্ত্র সংঘর্ষ থাকে না, অর্থাৎ এখানে প্রোপাগান্ডা, অপতথ্য, ডিসইনফরমেশন কিংবা নানা কৌশলগত বার্তার মাধ্যমে প্রতিপক্ষের মনোবলকে দুর্বল করে নিজের অনুকূলে যুদ্ধটাকে নিয়ে আসাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে। এখানে বুলেট কিংবা মিসাইল খরচ না করেই জয়লাভ করা যায়। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের প্রধান উদ্দেশ্যই থাকে প্রতিপক্ষের সৈন্যদের মনোবল নষ্ট করা, অর্থাৎ তাদের ভিতর এমন বিশ্বাস দেওয়া যে তারা এই যুদ্ধে জিততে পারবে না, এবং তাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা, যাতে তারা কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এই ধরনের কোনো চিন্তা ভাবনা বা এই ধরনের কোনো সিদ্ধান্তে তারা পৌঁছাতে না পারে। আরেকটি উদ্দেশ্য থাকে এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মাধ্যমে ওই দেশের জনগণকে ওই দেশের সরকারের বিরুদ্ধে আরো বেশি খেপিয়ে তোলা, যাতে তারা অভ্যন্তরীণভাবে আরো বেশি দুর্বল হয়ে পড়ে। উদাহরণ হিসাবে দেখা যাক 2025 সাল, 26 সাল এবং তার আগে সময় ধরে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের উদাহরণ। 2025 সালে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে হামলা শুরু করে ইরানের উপর। বলা হয়ে থাকে এই নামটি নেওয়া হয়েছে বাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে, কিন্তু এর পেছনে রয়েছে আরো একটি প্রতীকের মনস্তাত্ত্বিক যুদ্ধের ঘটনা। লায়ন বা সিংহ, এটি ইরানের প্রাচীন জাতীয় প্রতীক। এটির মাধ্যমে, এই নামের মাধ্যমে ইসরায়েল ইরানি জনগোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা তোমাদের সাথে আছি। আমাদের যুদ্ধ মূলত ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে, ইরানের জনগণের বিরুদ্ধে নয়, এবং ইরানের যে আদি এবং আসল যে সংস্কৃতি, সেটির প্রতি ইসরায়েল শ্রদ্ধাশীল। আবার ইরানের সৈন্য এবং ইরানের জনগণকে ডিমোরালাইজ করার জন্য, তাদের মনোবল নষ্ট করার জন্য ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী একের পর এক ভিডিও বার্তা, যেগুলো ফার্সি ভাষায় তৈরি করছে, ভিডিও কন্টেন্ট এবং টেক্সট পাঠাচ্ছে সৈন্যদের কাছে এবং জনগণের কাছে, যার মাধ্যমে ইরানের জনগণ এবং সৈন্যদের মনোবল নষ্ট করে তাদেরকে যুদ্ধ থেকে বিরত রাখার চেষ্টা করছে। এটি এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আবার এটির বিপরীতে গিয়ে ইরান হিব্রু ভাষায় বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করছে, দেওয়াল চিত্র তৈরি করছে, যেটির মাধ্যমে ইসরায়েলি জনগণকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। এমনকি ইরান যে ড্রোনগুলো নিক্ষেপ করছে, যে মিসাইলগুলো নিক্ষেপ করছে, সেগুলোতে লিখে পাঠাচ্ছে যে ইসরায়েলের ধ্বংস অনিবার্য, যাতে করে এই তথ্যগুলোর মাধ্যমে, এই মেসেজগুলোর মাধ্যমে ইরানের সাধারণ জনগণ এবং সাধারণ সৈন্য সদস্য যারা রয়েছে, তাদের মধ্যে এক ধরনের ভয়ের সৃষ্টি হয়, ইরানের বিজয় যাতে আরো বেশি নিকটে চলে আসে। আবার ইসরায়েল টার্গেট কিলিং এর মাধ্যমে আলী খামেনি সহ অন্তত 40 জন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাকে হত্যা করেছে। এই হত্যাগুলোর পেছনেও রয়েছে মনস্তাত্ত্বিক কারণ, অর্থাৎ তাদেরকে হত্যা করে চেইন অফ কমান্ড ভেঙে দেওয়ার মাধ্যমে ইরানি বাহিনী এবং ইরানের জনগণের মনোবলকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আবার 2024 সালের যেই হামলা এবং যুদ্ধ ইরান এবং ইসরায়েলের মধ্যে হয়েছে, সেই যুদ্ধে পেজার বিস্ফোরণের মাধ্যমে ইয়েমেনে ইসরায়েল পেজার বিস্ফোরণ করেছে এবং ইরানের ভিতরে গিয়ে অপারেশন চালিয়েছে। এই অপারেশনগুলোর মাধ্যমে ইসরায়েল ইরানের জনগোষ্ঠী এবং সামরিক কর্মকর্তাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে তুমি যেখানেই যাও না কেন, আমার হাত থেকে কখনোই তুমি রেহাই পাবে না। এইভাবে ভয় দিয়ে তাদেরকে যাতে যুদ্ধ থেকে বিরত রাখা যায়, সেই চেষ্টাই এখানে করা হয়েছে। অপরপক্ষে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইরানের সাথে যুদ্ধে সবসময় এক ধরনের গ্রে জোন ওয়ারফেয়ার চালিয়ে থাকে। তারা তাদের মিডিয়ার শক্তিকে কাজে লাগিয়ে ইরানের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইরানের অভ্যন্তরীণ আন্দোলন এবং বিক্ষোভের যে অস্থিরতা, সেটিকে বড় করে দেখানোর চেষ্টা করে।
এটির মাধ্যমে ইরানের জনগোষ্ঠীকে ইরান সরকারের বিরুদ্ধে আরো বেশি খেপিয়ে তোলে। অর্থাৎ এর মাধ্যমে ইরানের যে শাসন ব্যবস্থা সেটিকে দুর্বল করে এই রেজিম চেঞ্জের চেষ্টা তারা করে থাকে। উদ্দেশ্য রেজিম চেঞ্জ করে একজন ইউএস এর মদতপুষ্ট সরকারকে এই ইরানে ক্ষমতায় বসানো, যাতে করে ইউএসএ তার যে স্বার্থগুলো রয়েছে সেগুলো হাসিল করতে পারে এবং মধ্যপ্রাচ্যে তার একমাত্র বাধা সেটিকে নিশ্চিহ্ন করতে পারে। এবারে যাওয়া যাক ইউক্রেন রাশিয়া যুদ্ধে। 2022 সালে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয় তখন এটিকে বলা হয়েছিল প্রথম টিকটক ওয়ার। তার কারণ হলো দুই পক্ষই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রচুর পরিমাণ ভিডিও এবং ডিপফেক তৈরি করে দাবি করেছে যে প্রতিপক্ষ ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে কিংবা প্রতিপক্ষের বিপুল পরিমাণ সৈন্য নিহত হয়েছে, তাদের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, তারা ইতিমধ্যেই পরাজয় বরণ করে নিয়েছে। রাশিয়াও এটি দাবি করেছে, বিপরীতে ইউক্রেনও এই ধরনের দাবি তুলেছে। আবার ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে ঘোস্ট অফ কিয়েভ নামে একটি চরিত্রকে সামনে এনেছে। একটা ভিডিওতে দেখা যায় যে একজন ইউক্রেনিয়ান পাইলট একের পর এক রাশিয়ার যুদ্ধ বিমানগুলোকে ভূপাতিত করছে। তার এই বীরত্বগাথা দেখে অন্য সৈন্যরা অনুপ্রাণিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটি একটি অতিরঞ্জিত ঘটনা, কেউ কেউ দাবি করেন পুরোটি একটি বানোয়াট ঘটনা। আবার ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি 2022 সালে যখন যুদ্ধ শুরু হয় তখন ফলস ফ্ল্যাগ ব্যবহারের মাধ্যমে রাশিয়ার সৈন্যদেরকে ইউক্রেনের পোশাক পরিয়ে ডনবাস অঞ্চলে হামলা করিয়ে ফেক বিস্ফোরণ ঘটিয়ে দাবি করেছেন যে এই হামলাটি আসলে ইউক্রেন করেছে। এভাবেই ইউক্রেনের উপর হামলা করার বৈধতা উৎপাদন করেছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মাধ্যমে। রাশিয়ার জনগণকে এটি বোঝাতে সক্ষম হয়েছে যে তারা ইউক্রেনের দ্বারা আক্রান্ত এবং এই অপারেশনটি একটি ডিফেন্সিভ অপারেশন। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের প্রয়োগ আমরা দেখতে পেয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনী এবং মিত্র বাহিনী দুই বাহিনীই বিমানে করে কোটি কোটি লিফলেট তার প্রতিপক্ষ শিবিরে ফেলে চলে গিয়েছে, যেখানে তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন মেসেজ দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য ছিল সৈন্যদেরকে ডিমোরালাইজ করে যুদ্ধক্ষেত্র থেকে তার নিজ নিজ দেশে ফেরত পাঠানো। আরো পেছনের ইতিহাসে যদি আমরা যাই তাহলে মঙ্গলদের ইতিহাসে এই ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার দেখতে পাবো। চেঙ্গিস খান আমাদের সবার কাছে পরিচিত। চেঙ্গিস খান যখন কোনো অভিযানে যেতেন তখন ওই অভিযান যে অঞ্চলে করবেন সেই অঞ্চলে গুজব ছড়িয়ে দিতেন যে মঙ্গলরা রাক্ষসের মতো নৃশংস, এবং ঠিক এই কারণেই অনেক যুদ্ধই তারা বিনা রক্তপাতে জয়লাভ করেছেন। অর্থাৎ এই নৃশংসতার ভয়ে ওই শহরের অধিবাসীরা কোনো যুদ্ধ না করে তাদের জন্য আসন ছেড়ে দিয়েছেন। সকল ধরনের মিডিয়া এবং তথ্য প্রযুক্তি বর্তমান বিশ্বের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের প্রধান শক্তি। এভাবে প্রতিনিয়ত আমরা হেরে যাচ্ছি মস্তিষ্কের এই যুদ্ধে, কোনো বৃহৎ শক্তিধর দেশের কাছে, কোনো কর্পোরেশন, মিডিয়া হাউস কিংবা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের কাছে।